যেদিন থেকে বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেই দিন থেকে বাংলাদেশের প্রকৃত যে উন্নয়ন সেটা থমকে গেছে। আর এটা আমার কথা নয়, বিভিন্ন ডেটা এই কথা বলছে যে বাংলাদেশ এক সময় আর্থিক বৃদ্ধিতে নিউজ পেপারের হেডলাইনে থাকতো, যে বাংলাদেশ আর্থিক বৃদ্ধিতে ভারতের মতো শক্তিশালী দেশকেও পেছনে ফেলে দিয়েছিল, সেই বাংলাদেশে দিন দিন মৌলবাদী চিন্তাভাবনা, ভারত বিরোধী চিন্তাভাবনা, রেডিকালাইজেশন এইগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ পাকিস্তান ও চীনের দ্বারা কিন্তু ব্যবহৃত হচ্ছে, যার ফলে বাংলাদেশ বর্তমানে ভারতের ক্ষেত্রে একটা বিগেস্ট সিকিউরিটি থ্রেট হয়ে কিন্তু দাঁড়িয়েছে। ছোট হলেও, দুর্বল রাষ্ট্র হলেও ভারতকে কিন্তু খুব সিরিয়াসলি এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। যেদিন শেখ হাসিনা সরকার ভেঙে গেল, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, সেটা শুধুমাত্র আওয়ামী লীগের পরাজয়ের দিন তা কিন্তু নয়, সেটা ভারতের বিদেশ নীতিরও একটা বড়সড় পরাজয় বা বিদেশ নীতির একটা বড়সড় ধাক্কা। কিভাবে বাংলাদেশ ভারতের একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে, কিভাবে এর সলিউশন হতে পারে, এগুলো সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমার নাম বিশ্বজিৎ মন্ডল। এই চ্যানেলে এবার থেকে তোমরা এইরকমই গ্লোবাল পলিটিক্সের ওপর জেনারেল নলেজের কিছু ভিডিও পাবে এবং তার সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিও কিন্তু নিতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাংলাদেশ বর্তমানে বিগেস্ট সিকিউরিটি থ্রেট হয়ে কিন্তু দাঁড়িয়েছে ভারতের সাথে, কারণ ভারতের সাথে বাংলাদেশের সব থেকে বড় বর্ডার এরিয়া রয়েছে এবং বাংলাদেশের প্রচুর নাগরিক ইললিগাল সিটিজেন তারা কিন্তু ভারতে রয়েছে। ঠিক আছে, তোমাদের দেখাই। দেখো, আগের দিন দুদিন আগের এটা ঘটনা, বাংলাদেশের কোন মৌলবাদী, ঠিক আছে, চিন্তা ভাবনা বিশিষ্ট এক লোক, তিনি ডাইরেক্ট থ্রেট দিচ্ছে ইন্ডিয়াকে। কি থ্রেট বলছে? পাকিস্তানের ফাইটার জেট আছে, ভারতের ফাইটার জেট আছে, আমাদের ফাইটার জেট নেই তো কি হয়েছে, আমাদের কাছে সুইসাইড বোম্বার আছে। মানে বুঝতে পারছো, মানে এদের সন্তান ছেলে মেয়ে এদের তো ঠিক নেই, তো এরা কি করছে, সন্তান ছেলে মেয়েদের তৈরি করছে আর পেটের মধ্যে বোম বেঁধে দিচ্ছে, বলছে যা জিহাদের নামে চলে যা, গিয়ে আত্মবলিদান দিয়ে চলে আসো। ঠিক আছে, তো সেটাই বলছে যে এখানে ডাইরেক্ট বাংলাদেশের এইরকম মৌলবাদী চিন্তা ভাবনা চলছে, বলছে আমরা সুইসাইড বোম্বার পাঠাবো কলকাতাতে। এই কথাটা এইরকম একটা সাধারণ লোক যদি বলতে পারে, তাহলে এটা সত্যিই একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। কারণ তোমরা দেখেছো এর আগে ভিডিও, বাংলাদেশে একজন ইউটিউবার বাংলাদেশের এই পাশে এসে বলছে এটা বাংলাদেশ, এই পাশে এসে বলছে এটা ইন্ডিয়া, এই পাশে এসে বলছে এটা বাংলাদেশ। তার মানে কতটা ওপেন বর্ডার আছে। ঠিক আছে, এবার এদের তো ছেলে মেয়েদের ঠিক নেই, এরা কি, এরা যদি ইউটিউবার না হয়ে যদি কোনো সন্ত্রাসবাদী হতো, পেটের মধ্যে যদি বোম লাগিয়ে নিয়ে এসে কলকাতার কোনো মার্কেটে এসে নিজেকে উৎসর্গ করে দিত, তাহলে সে তো উৎসর্গ হতোই, সে তো হুডদের দেখা পেতই, কিন্তু তার সাথে সাধারণ পাবলিক গুলোও মারা যেত, নির্দোষ পাবলিক গুলো মারা যাবে, তাই না? তাই এই হচ্ছে ব্যাপার, ব্যাপারটা খুবই সিরিয়াস একটা ইস্যু। বাংলাদেশ এবং যে ইন্ডিয়া, এদের যে সিকিউরিটি যে বর্ডার এরিয়া, সেটা কিন্তু অবশ্যই সিকিউর করতে হবে। শেখ হাসিনা সরকার এখন আর নেই, এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেখানে পুরোপুরি ভাবে বাংলাদেশটা এখন ক্যাপচার করে নিয়েছে মৌলবাদী চিন্তা ভাবনা এবং পাকিস্তানের ডাইরেক্ট প্রভাব কিন্তু আছে। ঠিক আছে, শেখ হাসিনা সরকার থাকলে সেটা কিন্তু হতো না। আর বাংলাদেশের লোকগুলোকেও মানে সত্যি পুরো পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য বাংলাদেশেরই লোক, যে পাকিস্তানের আর্মি একদিন বাংলাদেশের উপর এত অত্যাচার করলো, আজকে সেই বাংলাদেশ নাকি পাকিস্তানের গুণগান গাইছে। যে বাংলাদেশের জন্য ভারতবর্ষ পুরো পৃথিবীর সাথে লড়াই করার জন্য রাজি ছিল, ইউএস এর সাথে লড়াই করার জন্য রাজি ছিল, চায়নার সাথে লড়াই করার জন্য রাজি ছিল, আজকে সেই বাংলাদেশ, সেই ভারতবর্ষকে বাংলাদেশের লোকজন নাকি দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা একটা সিকিউরিটি থ্রেট, আমি এই জন্যই বললাম, কারণ এইরকম বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলবো না, যারা এইরকম মৌলবাদী চিন্তা ভাবনা রাখে, তারা তাদের মধ্যে এইটা আছে যে আমাদের কাছে ফাইটার জেট নেই তো কি হয়েছে, আমরা কলকাতার রাস্তায় সুইসাইড বোম্বার পাঠিয়ে দিই। ঠিক আছে, আর এটাকে একদম হালকা নিলে কিন্তু হবে না। আমি আবার বলেছিলাম এর আগে, আমি যখন টমাস গ্রুপে ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম
যে এই যে শেখ হাসিনা সরকার পড়ে গেল, এটা রয়ের সব থেকে বড় ব্যর্থতা। শেখ হাসিনা সরকারকে রয়ের আগে থেকে ইনফর্ম করানো উচিত ছিল যে এইরকম মৌলবাদী চিন্তা ভাবনা কিন্তু সেখানে হচ্ছে। এটা একটা প্রধানমন্ত্রীকে একটা দেশ ছেড়ে বার করে দিল, দেশ ছেড়ে, এটা কিন্তু এক দুদিনের ঘটনা না, এর পেছনে অনেক প্ল্যানিং চলছিল বহুদিন ধরে। আর সেইগুলো কিন্তু ভারতের গোয়েন্দা বিভাগের অবশ্যই জানা উচিত ছিল। ভারতের গোয়েন্দা বিভাগ আগে থেকেই শেখ হাসিনাকে যদি ইনফর্ম করতো, তাহলে আজকে বাংলাদেশের এই থ্রেটের মুখে পড়তো না ভারত। দেখো যতই ছোট দেশ হোক, যদি চায় একদিনও লাগবে না ভারতের আর্মির ওদের মেটাতে, একদিনও লাগবে না, ঠিক আছে। আজকে বাংলাদেশকে 6 ভাগ করতে শুধুমাত্র 5 থেকে 6 ঘন্টাই লাগবে ভারতের। আর এদের দিকে শেখা উচিত সেটা। কিন্তু একটা জিনিস ভাবলে হবে না, স্লিপার সেল যারা আছে, ঠিক আছে, এটা একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে। কারণ 2 কোটি থেকে 3 কোটি বাংলাদেশি নাগরিক ভারতে ইললিগাল ভাবে থাকছে ভাই। তাদের মধ্যে যদি 1%ও যে স্লিপার সেল বেরোয়, এরকম পেটে বোম বাঁধা লোক বেরোয়, তাহলে কিন্তু সত্যি এটা বড় সিকিউরিটি থ্রেট, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা দেখছো ভারত কি অ্যাকশন নিচ্ছে, গ্লোবাল পলিটিক্সে ভাই কিন্তু ভীষণ বড় ঝড় তাণ্ডব চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে তুর্কি, ঠিক আছে, বাংলাদেশকে ব্যাকএন্ডে সাপোর্ট করছে, তার সাথে চায়না সাপোর্ট করছে, এবং এর এখানে ইউএস এরও একটা গল্প আছে, ঠিক আছে। আইএমএফ থেকে 1.3 বিলিয়ন বেল আউট পেয়েছে বাংলাদেশ, আর্থিক সাহায্য পেয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশের কথা হচ্ছে আমরা শিলিগুড়ি করিডোর নিয়ে নেব, ঠিক আছে। আমি দেখাচ্ছি কি বিষয়। তো এখানে ভারতের রিটেলিয়েশন স্বরূপ এখানে ভারত কি করেছে, ভারত নিউ কিছু রেস্ট্রিকশন লাগিয়েছে ইম্পোর্টস এর উপর বাংলাদেশের সাথে, ঠিক আছে। এইসব রেস্ট্রিকশন লাগিয়ে কিচ্ছু হবে না, একমাত্র বনগার পাবলিক গুলোকে ছেড়ে দিলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক আছে। বনগার যে পাবলিক, পুরো পশ্চিমবঙ্গ না পুরো ভারতবর্ষ, বনগার পাবলিক ছেড়ে দিলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার যে এরকম অ্যাকশন কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। এবং যেটা মেন বিষয়বস্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখন সময় এসছে ভারতকে খুব সিরিয়াস ভাবে ভাবার। প্রতিবার যেমন পাকিস্তান আমাদের ভয় দেখাতো যে নিউক্লিয়ার বোমা ছেড়ে দেবো, নিউক্লিয়ার বোমা ছেড়ে দেবো, তো আমরা এমন এয়ার স্ট্রাইক করেছি, শোনা যাচ্ছে যে ওদের পাকিস্তানি নাকি নিউক্লিয়ার বোমার লিক হয়ে গেছে এবং রেডিয়েশন বেরিয়েছে, যদিও সেটা এখনো প্রমাণিত হয়নি, ঠিক আছে, হবেও না, কিন্তু একদম সেই লেভেলের প্রহার করা হয়েছে ওদের উপর, ঠিক আছে। তো এবার সময় এসছে অ্যাটলিস্ট বাংলাদেশের এই জায়গাটাকে, এই যে নাজিরহাট, এই জায়গাটাকে কাট করা। ওরা ওরা ভারতের নাকি চিকেন করিডোরটাকে কাট করবে, ঠিক আছে, চিকেন নেকটাকে কাট করবে। এইটাকে কাট করতে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা। তাহলে এই পুরো পোর্শনটাকে একটা দেশ বানিয়ে দিতে হবে, যাতে এরা অল টাইম, দেখো নিজেদের স্বার্থে সবকিছু করে। শত্রুর ঘরে সবসময় দ্বন্দ্ব রাখতে হবে যাতে শত্রু সেখানে ব্যস্ত থাকে, এটা আমেরিকার পলিসি, ঠিক আছে। নেশন ফার্স্ট, দেশ আগে তারপর পৃথিবী। তো এখানে অ্যাটলিস্ট দেশ, যদি একটা দেশ বানানো যেতে পারে, তাহলে এদের সাথে এরা সবসময় অ্যাটাকে থাকবে, ঝামেলায় থাকবে। আর সব থেকে বড় কথা, ওটা তো আছেই, ওটা তো নিতে 2 ঘন্টাও লাগবে না, এই মন্ডুটাকে নিতে হবে। তাহলে আমরা যদি এই মন্ডুটা নিতে পারি, ঠিক আছে, দেখাচ্ছি এক সেকেন্ড, এই যে অংশটা, তাহলে আর চিকেন নেক থাকবে না আমাদের, তখন আমাদের গরুর নেক হয়ে যাবে ভাই। এইটুকু যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমাদের উত্তর পূর্ব ভারত নিয়ে আর টেনশন থাকবে, ঠিক আছে। বাংলাদেশের এত বড় সাহস, বাংলাদেশগুলো নিজেদের লোকদের খাওয়াতে পারছে না, এরা কি করছে, এরা নাকি ম্যাপ বানাচ্ছে এইরকম ভাবে, এটা ওদের ওদের বাংলাদেশ, এটা নাকি ওদের বাংলাদেশ। আর এই সাহসটা পাচ্ছে পেছন থেকে সাপোর্ট করছে চীন আর তুর্কি। চীন সাপোর্ট করছে, চীন জানে, চীনের লোকজন মানে ট্যালেন্টেড লোক, তারা জানে যে ভারতের সাথে এরা কোনোদিন পারবে না, শুধু ভারতকে ব্যস্ত রাখো এরকম করতে। তাহলে কি হবে, এরা পিছিয়ে যাবে আর্থিকভাবে আর চায়না এগিয়ে যাবে, ঠিক আছে। তোমরা শুনেছো নিশ্চয়ই অ্যাপেল কোম্পানি ভারতে আসার কথা আছে, এখানে ম্যানুফ্যাকচারিং হবে। তো চায়না থেকে গুটিয়ে সমস্ত শিল্প আমাদের এদিকে আসছে, তো চায়না সেটা কিন্তু কোনোদিনও চায় না, ঠিক আছে। চায়না তুমি দেখে নিও, ইউএসএ কেও ছাড়িয়ে যাবে, ইউএসএ তো নামে মাত্র এখন সুপার পাওয়ার আছে, ঠিক আছে। ইউএসএ হয়তো ওদের তোমার আর্মি অনেক বেশি বড়, ওদের ইকোনমি অনেক বড়, কিন্তু চায়না প্রায় ওদের সমানে সমানে চলে গেছে, আর এটা ইউএসএ বুঝতে পারছে, ঠিক আছে। তো এনিওয়ে ব্যাপারটা এটাই যে সময় এসে এটা করার। আর এরকম গ্লোবাল নিউজে শোনা যাচ্ছে যে এইটাকে নিয়ে
লালমনিরহাট, এই যে এখানে একটা লালমনিরহাট আছে, তোমরা দেখতে পারো এখানে এখানে একটা এয়ারবেস যেটা আহ, বহু পুরনো, 1950 সালের আগের এয়ারবেস, ওয়ার্ল্ড ওয়ার 2 তে ইউজ হয়েছিল, সেটাকে অ্যাক্টিভ করেছে ভাবো বাংলাদেশ। সেখানে কি ফাইটার, বাংলাদেশে তো ভাই ফাইটার জেট নেই, তাহলে কি না হবে সেখানে, গরুর গাড়ি। ঠিক আছে, তো এই চায়না আর তুর্কির ব্যাক থেকে সাহায্য করছে বলে এরা নাকি এখানে তোমার রানওয়েটাকে, এয়ারবেসটাকে অ্যাক্টিভ করেছে। এদের শিক্ষাও হচ্ছে না বাংলাদেশে, পাকিস্তানের ঘটনা দেখার পর, যদি দেখতেও পায় না তো, কারণ অ্যাকচুয়ালি বাংলাদেশে যত নিউজ চলে সব প্রোপাগেন্ডা চলে, সব প্রোপাগেন্ডা চলে, কোনো এরা লজিক বোঝে না, এদের কাছে না লজিক না কিছু, শুধু ধর্মের নামে হ্যাঁ এরাই ঠিক। ঠিক আছে, তো এনিওয়ে এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটায় অবশ্য টাইম এসছে, তো অনেকেই বলছে গ্লোবাল নিউজের ক্ষেত্রে যে এবার সময় এসছে ওয়েস্ট বেঙ্গল যেহেতু একটা বড় সিকিউরিটি থ্রেটের আন্ডারে আছে, কারণ বাংলাদেশের প্রচুর পরিমাণে নাগরিক এখানে আছে, তাই ওই তোমার স্লিপার সেল বা সুইসাইড বোম্বারের কথাটাকে মাথায় রেখে এই পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে, ঠিক আছে, নিয়ে এইটাকে এই দখল করে নিয়ে এটাকে একটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া উচিত। আর এটা একদম আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত, যদি ভারতের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে দেখা হয়। ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে দেখলে তবেই কিন্তু এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ যখন ইউটির আন্ডারে চলে আসে তখন আর্মি শায়েস্তা করে দেয়। ঠিক আছে, সবকিছু, এই যে মণিপুরের যে ইনসার্জেন্সি হলো, মণিপুরের যে ঝামেলা হলো, আর্মি যখন ঢুকলো, ঠিক আছে, তখন কিন্তু সবাই আস্তে আস্তে স্যান্ডার করতে শুরু করলো। তো তেমনি ভাবে এখানে এটা চিন্তা ভাবনা কিন্তু ভারত সরকার নিচ্ছে, এটা গ্লোবাল পলিটিক্স বা সোশ্যাল মিডিয়ায় এটা অলরেডি কিন্তু আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এনিওয়ে দেখো, বাংলাদেশ ছোট হলেও আমরা যতই একদিন ওকে 6 ভাগ করি না কেন, তবু আমাদের পক্ষে সিকিউরিটি থ্রেট, কারণ একটা ডেভেলপমেন্ট রয়েছে আমাদের, আমরা পৃথিবীতে উন্নতি করতে চাই, এদের উন্নতি কিছু নেই। যে বলে না যে যে মাথায় গাম ইয়ে বেঁধেই এসছে, কাফান বেঁধেই এসছে যে আমি মরে যাবো, তো তার থেকে খতরনাক কিছু হয় না। তাই সে দুর্বল হোক আর যাই হোক, তাই কিন্তু একদম হালকায় নিলে হবে না। এমন আছে, ধরো তো এমন একজন কেউ ব্যক্তি আছে যে পরিবার নেই, যার জীবনে কোনো লক্ষ্য নেই, কিছু নেই, ঠিক আছে, সেই লোকটা পৃথিবীর সব থেকে খতরনাক লোক, যতই তোমার থেকে সে দুর্বল হোক না, তাই তাকে একদম কিন্তু হালকায় নেওয়া উচিত নয়। তাই বাংলাদেশকেও কিন্তু একদম হালকায় নেওয়া উচিত না, একবারে এই অংশটাকে ক্যাপচার করার কিন্তু সময় এসছে, এবং ইন্ডিয়ান আর্মি তোমরা দেখতে পাচ্ছ বারবার কিন্তু যুদ্ধ অভ্যাস করছে। ঠিক আছে, মিলিটারি এক্সারসাইজও কেউ করছে, কিছু একটা হতে পারে, এটা মোদির দেশ এটা এখন। ঠিক আছে, এখন আসি, আগে প্রধানমন্ত্রীরা নেই, পাকিস্তান বারবার বলেছে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করবো, এই করে দেবো, ওই করে দেবো, তারপরও পাকিস্তানকে ধুল চাটিয়ে দিয়েছে পুরো। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো নিয়ে কিন্তু অবশ্যই ভাবার সময় এসছে। আর আমি বলবো বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের সদস্যরা রয়েছে তাদের অ্যাক্টিভ হওয়ার সময় এসছে, বিশেষ করে এই জায়গাটায় যারা আছে, যদি জানি না এখান থেকে কেউ দেখছে কিনা, এই জায়গাটায় যারা যারা আছে তাদের ফুল অ্যাক্টিভ যদি হয়ে যায়, ভারতবর্ষ তাকে অবশ্যই সাহায্য করবে, এবং 200% শিওর। ঠিক আছে, আবার রিপিট করছি, লালমনিরহাট, সৈয়দপুর, ঠিক আছে, রংপুর, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলো দিয়ে যে সমস্ত আওয়ামী লীগের সদস্য রয়েছে তাদের মধ্যে যদি কোনো একজন লিডার উঠে যায়, ঠিক আছে, ফুল দমে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে তাকে 100% সাহায্য করবে ভারত সরকার। অনেক কিছু ডাইরেক্ট যুদ্ধ না হলেও সাহায্য করবে, এগুলো অনেক ভেতরের ব্যাপার আছে। ঠিক আছে, এটাকে আলাদা হয়, এটাকে ক্যাপচার করে নিতে হবে, নালে এইটাকে আলাদা দেশই করে দিতে হবে। ঠিক আছে, আর আমি এটাও বলবো শেখ হাসিনা সরকার যখন চলে গেছিল সেটা ভারতের ক্ষেত্রে বহুত বড় ব্যর্থতা ছিল। শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আনা যায়, সে টাকা দিয়ে হোক, মানে আর্থিকভাবে সাহায্য করে হোক, বা আওয়ামী লীগকে সাপোর্ট করে হোক, বা ভেতরে গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে হোক, যেইভাবে হোক, এনি হোক, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। যদিও এটা আমার কথাবার্তা, ঠিক আছে, অবশ্যই দেখো নিজেদের দেশের মানুষদের শান্তিতে রাখতে গেলে শত্রুর ঘরে আগে অশান্তি লাগাতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এটা সবাই এই পলিটিক্স বা এই গেম খেলে, এটা কিন্তু একটা বহুদিনের পুরনো ট্যাকটিক। এটা আমেরিকা তালিবান বানিয়েও, এই যে আমেরিকা এত এত তোমার টেরোরিস্ট তালিবান থেকে শুরু করে এদের কে বানিয়েছে? আজকে ইউএসএসআর যে দেশটা পৃথিবীতে সব থেকে বড় শক্তিশালী ছিল, যে দেশটা তোমার পৃথিবীর 3/1 অংশ নিয়ে, ল্যান্ড এরিয়ার 1 ভাগ অংশ নিয়ে বসেছিল, সেই দেশটাকে 15টা 16টা ভাগে ভাগ করে দিল।
কে? ইউএসএ। কারণ ইউএসএ জানতো যদি একে না ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ইউএসএ কোনোদিন সুপার পাওয়ার হতে পারবে না। তো এইরকম ভাবে শত্রুর ঘরে গৃহযুদ্ধ, ঠিক আছে, এগুলো অবশ্যই দরকার আছে। শত্রুকে ব্যস্ত রাখো, তবেই শত্রু তোমার দিক থেকে ফোকাস সরাবে, নাহলে কিন্তু শত্রু ফোকাস সরাবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা। আর তোমাদের রেলের প্রস্তুতি, পুলিশের প্রস্তুতি এগুলো কিন্তু শুরু করব। ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটররা এখানে আসবে, যে যারা তোমাদের শেখাবে। ঠিক আছে? আর কেমন লাগলো আজকের অ্যানালিসিস অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো।